নারদ মামলায় 4 হেভিওয়েটের জামিন নিয়ে কাল ফের শুনানি হাইকোর্টে। আজকের পুরো বিষয়ে অনুমতি এদিকে দেয় আদালত। এটা খুব সাধারণ মামলা নয় বলে মন্তব্য বিচারপতি। নিম্ন আদালতের বিচারক প্রভাবিত, প্রমাণ করতে না পারলে এই উদাহরণ আপনাদের বিপরীতে যাবে। সিবিআইকে কড়া বার্তা হাইকোর্টে। জামিন নিয়ে শুনানি শেষ হলো না কলকাতা হাইকোর্টে। নারদ মামলায় আপাতত গৃহবন্দী থাকতে হবে 4 হেভিওয়েটকে। শুক্রবার বেলা 12টায় ফের মামলা শুনানি। বৃহস্পতিবার নারদ শুনানিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, এটা শুধু জামিনের মামলা নয়, যদি জামিন মঞ্জুর করি তাহলে গোটা মামলারই কার্যত নিষ্পত্তি হয়ে যাবে। এটা খুব সাধারণ মামলা নয়। গত সোমবার নারদ মামলায় রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দী রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। তারই বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও মঙ্গলবার তা প্রত্যাহার করে সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে সওয়াল জবাবের শুরুতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ব্যাখ্যা করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হাইকোর্টে নারদ মামলায় রাজ্য সরকারকে পক্ষ করা হয়নি। তখন সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, রাজ্য সরকারকে পার্টি করতে কোনো অসুবিধা নেই। এরপর কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয়, নারদ মামলায় রাজ্যকেও পার্টি করতে হবে। গত 17 তারিখ নারদ মামলায় গ্রেফতার হন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। গ্রেফতারির প্রতিবাদে সেদিন নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরের বাইরে জমায়েত করেন তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে যান, আদালতে যান আইনমন্ত্রী মলয় ঘটক। শুনানিতে ফের এই বিষয়টিকেই সামনে এনে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, জনগণকে দিয়ে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরির কৌশল নেওয়া হয়। এ ব্যাপারে আদালত যদি কড়া পদক্ষেপ না করে তাহলে ভবিষ্যতে কোনো দুষ্কৃতী গ্রেফতার হলেও একই জিনিস হবে। তাতে বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাবেন সাধারণ মানুষ। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তখন সিবিআইয়ের আইনজীবীকে বলেন, বিচারকের উপর জনগণের দ্বারা কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা সেটা দেখতে পারি, তার বিচার ঘিরে কোনো অভিযোগ থাকলে দেখতে পারি, কিন্তু আপনি বলছেন বিচারককে নিয়ে আপনাদের কোনো অভিযোগ নেই। কিভাবে বিচারক প্রভাবিত হয়েছেন এর যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আমরা কি করতে পারি? পাল্টা সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল যুক্তি দেন, তর্কের খাতিরে যদি ধরে নিই যে আইন মেনে গ্রেফতার করা হয়নি, তাহলে হুমকির মধ্যে যে জামিনের প্রক্রিয়া চলছে তা বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তখন বিচারপতি হরিশ টন্ডন বলেন, মানুষের আবেগের কারণে বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে পড়বে বলে মনে হয় না। আদালতের কোনো রায় নিয়ে অসন্তোষ থাকলে উচ্চতর আদালত আছে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, দেশে প্রচুর হাই প্রোফাইল গ্রেফতারির ঘটনা ঘটে, সেখানেও মানুষের আবেগ থাকে, কান্না থাকে, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে বিচারক তার দ্বারা প্রভাবিত। তা না হলে এই উদাহরণ আপনাদের বিপরীতে যেতে পারে। এরপর সলিসিটর জেনারেল আবেদন জানান, 4 হেভিওয়েটের গ্রেফতারির পরবর্তী প্রক্রিয়া বিকৃত করা হয়েছে, হাইকোর্ট তা ঘোষণা করুক। তখন 4 হেভিওয়েটের পক্ষে সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ইয়াসের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতেও ফিরহাদ হাকিম কাজ করতে পারেননি, মামলা চলতেই থাকবে আর রাজ্যের মন্ত্রীরা জেলে থাকবেন, এতে আমি ব্যথিত। এরপরে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, এটা শুধু জামিনের মামলা নয়, যদি জামিন মঞ্জুর করি তাহলে গোটা মামলারই কার্যত নিষ্পত্তি হয়ে যাবে। এটা খুব সহজ মামলা নয়। বিচারপতির মন্তব্য, আমাদের সামনে সম্পূর্ণ মামলা রয়েছে, আমরা এটাই দেখতে পারি যে গ্রেফতারি আইনি না বেআইনি ছিল। গোটা প্রক্রিয়াকে পূর্ববর্তী অবস্থায় নিয়ে যেতে পারি, কিন্তু সেজন্য প্রাথমিকভাবে কিছু তথ্য থাকা দরকার। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, 17ই মে জামিনের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। আইন অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে জামিনের পুনর্বিবেচনার আর্জি শুনতে হবে, তাই আদালত প্রথমে পুনর্বিবেচনার আর্জির শুনানি করুক। এই দাবি মেনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, প্রথমেই 4 হেভিওয়েটের জামিনের স্থগিতাদেশের পুনর্বিবেচনার আর্জি শোনা হবে। শুনানির মাঝে হেভিওয়েটদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মুকুল রায় আর শুভেন্দু অধিকারীকে এই মামলায় পার্টি করা হয়নি কেন? সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়নি এখনো। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার দুপুর 12টায়। সৌভিক মজুমদার ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমফানের পর ইয়াসেও বাঁধ ভেঙে ক্ষতি হয়েছে বহু গ্রামের। বৃহস্পতিবার তা নিয়ে বলতে গিয়ে সেচ ও বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত বছর এই 2 দফতরের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। সেচ ও বন দফতর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ নিয়ে পাল্টা মুখ খুলেছেন দিলীপ ঘোষ। জলের স্রোত ছিল, সবকিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? এটা একটা এনকোয়ারি হবে। এ যেন দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। বুধবার ইয়াসের তাণ্ডবে উপকূলবর্তী এলাকায় ভেঙেছে বহু বাঁধ। হুহু করে লোকালয়ে ঢুকেছে নদী কিংবা সমুদ্রের জল। গ্রামের পর গ্রাম চলে গেছে জলের তলায়। বৃহস্পতিবার তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। আমফানের পর বাঁধ মেরামতি হলেও 1 বছরের মধ্যে তা কেন ভেসে গেল? কোথাও কোথাও বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও নির্দিষ্ট সময় পর কেন তা শেষ হলো না? এমন একের পর এক কড়া প্রশ্ন ছুড়ে সেচ দফতরকে কার্যত কাঠগড়ায় তোলেন তিনি। দেন তদন্তের নির্দেশও। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? এত কংক্রিট, সেটা নয়, হয়েছে তো 2-2.5 বছর হয়েছে,
জলের স্রোত ছিল, সব কিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? 3টে ব্রিজ করার কথা ছিল কতদিনে, আর তোমরা এটা নিয়ে কতদিন ধরে ঝুলিয়ে রেখেছো বলো তো? কতদিন ধরে তোমরা মনিটরিং করো? কেন এতদিন টাইম লাগে? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে বসার জায়গাটাগুলো সব ভেঙে গেল? তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে মনোজ, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা এনকোয়ারি হবে, একদম টাকা ছাড়বে না। ইরিগেশনের টাকা ছাড়বার আগে স্টেট, তোমাদের আমি বলছি, পিডব্লিউএম এর ইরিগেশনকে এটা মনে রাখতে হবে, একটা টাস্ক ফোর্স করো যারা আগে দেখবে টেন্ডার থেকে শুরু করে এভরিথিং, ওয়েদার ইট ইজ ইন এ প্রপার ওয়ে অর নট। আমফানের সময় সেচমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের আগে গত বছর নভেম্বরে সেচমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তার আগে 2011 থেকে 2018 পর্যন্ত রাজ্যের সেচমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর তাকে বনমন্ত্রী করা হয়। আইলার পরে যে টাকা এসেছিল তাতে সেখানে পাকা কংক্রিটের বাঁধ হওয়ার কথা ছিল। তৎকালীন সেচমন্ত্রী রাজীব ব্যানার্জি সেসব শুরু করেছিলেন, উনি গিয়েছিলেন, অ্যাক্টিভও হয়েছিলেন, তার জন্য হয়তো তাকে সরিয়ে দেওয়া হয়। তারপরে দুজন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হয়েছেন, তারা এই ব্যাপারে কিছু করেননি, পরস্পর ক্ষোভ প্রকাশ করেছেন। সরকার তো 11 সালের পরে কোনো বাঁধ মেরামত সেচের কাজ করেনি। এই মুখ্যমন্ত্রী কাউকে কাজ করতে দেন না। আমাকে 2019 সালে কয়েক মাসের জন্য সেচমন্ত্রী করেছিলেন, তারপরে করোনা লকডাউন, যেদিন বসেছি তার 3 দিনের মধ্যে অর্থ দপ্তর থেকে সার্কুলার বের করে বলে দিয়েছিল নন প্ল্যানে মন্ত্রীর দায়িত্ব হচ্ছে 50,000। কোনো কাজ কোনো মন্ত্রীকে ইনি করতে দেন না। নদী বাঁধগুলো দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার অনেক টাকা তারা বরাদ্দ করেছিলেন। পরপর দুজন সেচমন্ত্রী ছিলেন, আগে রাজীব ব্যানার্জি এবং তারপরে শুভেন্দু অধিকারী, যারা দুজনেই প্রসঙ্গত বিজেপিতে চলে গিয়েছে। তারা এবার জবাব দেবেন যে কি কাজ করেছিলেন তারা, সেচের কোথায় কত বাঁধ করেছিলেন এবং সেই বাঁধগুলো ভেঙে যাচ্ছে কেন এই সময়, এর জবাব তাদের দিতে হবে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে বন দপ্তরের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। ম্যানগ্রোভ যে বললো 5 কোটি ফুটবে, কোথায় কত ফুটেছে? এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করো এনভায়রনমেন্টকে। 5 কোটি যে ম্যানগ্রোভ পোতার কথা হয়েছিল, কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্ট জিজ্ঞেস করো। আগের বারে যে বড় বড় ভাষণ দিল, কি হলো? সুন্দরবনের এই যে বিভীষিকা প্রত্যেক বছর হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে উপকূলবর্তী যে ম্যানগ্রোভ জঙ্গল, সুন্দরী গাছের জঙ্গল, তাকে কেটে নষ্ট করে আর সেখানে ভেড়ি তৈরি করা হচ্ছে। সরকারি দলের নেতাদের, এমএলএদের প্রচ্ছন্ন মদতে বা তাদের সহযোগিতায় এই কাজ হয়ে চলছে। আমফানের মতো ইয়াসও বহু মানুষকে ভিটেহারা করেছে, কিন্তু এত মানুষের বিপদের জন্য দায়ী কি শুধুই প্রকৃতি? তা নিয়ে এখন চলছে চাপানুতোর। সুমন ঘড়াই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্যোগ শেষ করে দিয়েছে সব। ওল্ড দীঘা থেকে মন্দারমণি, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শুধুই ধ্বংসের ছবি। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। আমফানের পর ইয়াস, ফের নিজের ভয়ানক রূপ দেখালো প্রকৃতি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপ একের পর এক এলাকা। তীর বেগে ছুটে আসা সমুদ্রের জল ভাসিয়ে নিয়ে গিয়েছে ঘরবাড়ি, বিধ্বস্ত পর্যটন কেন্দ্র। ঘূর্ণিঝড়ে ছারখার হয়ে গিয়েছে ওল্ড দীঘা। রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বাতি স্তম্ভ, ভেঙে পড়েছে ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়িও। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সমুদ্র তার রুদ্ররূপ দেখায় বুধবার দিন। বিভিন্ন জায়গায় যে বাতিস্তম্ভ সেই সব কিছু কিন্তু ভেঙে পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় যে পাথর দিয়ে সাজানো ছিল সেই সব ভেঙে রয়েছে। যে পাথ তৈরি করা হয়েছে তার বিল বা অন্যান্য জায়গা কিন্তু একবারে খুবই উন্নত চলে গিয়েছে। একটি বাস টাওয়ার রয়েছে, সেই বাস টাওয়ারের যে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িও ভেঙে গিয়েছে। ইয়াস চলে গেলেও এখনো ফুঁসছে সমুদ্র। গার্ডওয়াল টপকে ঢুকে পড়েছে সমুদ্রের জল। পার্ক যেন খরস্রোতা নদী। দীঘার পাশাপাশি প্রকৃতির ঘা খেয়েছে মন্দারমণিও। বাধাহীনভাবে সমুদ্রের জল ঢুকে ভাসিয়ে দিয়েছে অরগুনিয়া গ্রাম। বাড়ি ঘর আর আস্ত নেই,
শুধু টালির চালটুকুই কেবলমাত্র জলের ওপরে মাথা তুলে রয়েছে। মন্দারমণি এলাকার উপকূলবর্তী নাম অরগড়িয়া। বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে উপকূলবর্তী সমুদ্রের ধারের এই গ্রাম বিপর্যস্ত। গ্রামে ঢোকার একমাত্র রাস্তা কার্যত উধাও হয়ে গিয়েছে। যারা গ্রামে ছিলেন তারা গ্রামে আটকে রয়েছেন, যারা গ্রাম থেকে বেরিয়ে গেছিলেন তারা আর ফিরতে পারেননি। আর ফিরবেন বা কোথায়? ফেরার জন্য যে বাড়ি অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে, সেই বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, উড়ে গিয়েছে চাল। এমনকি বাড়ির যে এখনকার কাঠামো সেটাকে ধ্বংসস্তূপ বললেও কম বলা হয়। এখন সব ভেসে চলে গেছে, সব কিছু নেই, সব ভেঙে গেছে। জিনিসপত্র কিছু বার করতে পারিনি, জল এসে ছুটে পালিয়ে গেছি বাচ্চাদের নিয়ে। যাবো ছোট দেওরের ঘর আছে, সেইখানে যাব। সেখানে পাকা ঘর, একটু সেখানে কিছু বা ভেসে যায়নি, ওইখানে আছি বর্তমান। দুর্যোগের সময় গ্রামের লোকজন আশ্রয় নিয়েছিলেন ত্রাণ শিবিরে, কিন্তু এদিনই ফের নিজেদের ভিটে মাটিতে ছুটে এসেছেন। সমুদ্রের জল গিলে খেয়েছে ঘরের সব জিনিস, কিন্তু তবুও যদি কিছু পাওয়া যায়, এই আশায় জলের মধ্যেই আতিপাতি করে খোঁজ। আমরা যে কোথায় থাকবো, কি করব, কি খাবো, ছোট ছোট বাচ্চা যে কোথায় থাকবে, কতদিন যে মানে পড়ে যে থাকবো তার কোনো ঠিকানা নেই। কাগজপত্র কিছু নেই, কিছু নেই আমাদের। আমফানেও এরকম হয়নি, আমফানেও আমাদের বাড়ি ঘর সব ছিল, কিন্তু ক্ষতি হয়েছিল কম, কিন্তু এরকম ক্ষতি আমি কোনো। প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত দীঘা শহর সংলগ্ন সোমাই বাসান গ্রামের একমাত্র টিউবওয়েলও জলের তলায়। ফলে পানীয় জলের জন্য চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। এখন পর্যন্ত কোথাও কোনো সাহায্যের প্রশাসন আসেনি, কেউ আসেনি। মোটামুটি যেইটুকু বেঁচে আছে ওইটুকু নিয়ে একটু ইয়ে করার জন্য চাল টাল কিছুই নেই ঘরে আর কি, সব ভাসিয়ে নিয়ে গেছে সব। খাবার জলটুকুও নেই আর কি, জল টল যা হোক একটু কিনে রেখেছিলাম ওইগুলোকে খাচ্ছি। ইয়াসের জেরে সবকিছু ছারখার, কিন্তু শত বাধাতেও হতভাগ্য মানুষগুলো ফের গল্প লিখছে বাঁচবার। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্নার মতো ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে কেন্দ্র। সমালোচনার মুখে কেন্দ্রের ভ্যাকসিন নীতির খানিকটা ব্যাখ্যা দিল নীতি আয়োগ। বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ ভারতকে কেন টিকা ঘাটতির মুখে পড়তে হচ্ছে? আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর। 1 মে থেকে 18 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। মোবাইল ফোনের রিংটোনেও বাজছে ভ্যাকসিন নেওয়ার কথা, কিন্তু ভ্যাকসিন মিলছে কই? টিকা সংকটের জেরে বহু রাজ্যেই দেরিতে শুরু হয় 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন প্রক্রিয়া। পাশাপাশি 45 ঊর্ধ্বদের দ্বিতীয় ডোজ পেতে হিমশিম অবস্থা। কোভিশিল্ডের সেকেন্ড ডোজের ডিউ ডেট বেড়েই চলেছে। অভিযোগ, কোভ্যাক্সিন আসছে না পর্যাপ্ত। স্পুটনিক বা ফাইজার অনুমোদন পেয়েছে, কিন্তু কবে তা সাধারণের হাতে আসবে? কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, মডার্না তাদের সরাসরি ভ্যাকসিন সরবরাহ করতে রাজি নয়। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। বৃহস্পতিবার নীতি আয়োগ জানিয়েছে, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্নার মতো ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে কেন্দ্র। এইসব সংস্থা বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহ করছে, ফলে সরবরাহের পরিমাণও সীমিত। তাই দেশীয় সংস্থাগুলির ভ্যাকসিনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ফাইজারের ভ্যাকসিন নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। স্পুটনিক ভির যোগান বাড়াতে রাশিয়ার সঙ্গে আলোচনা করা হচ্ছে। ভ্যাকসিন সংকট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি কটাক্ষ করেন, বৃহত্তম কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ ভারতকে কেন টিকা ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে? Why is India one of the largest manufacturers of vaccines in the world facing a scarcity of vaccines today? Why was the first order of vaccines by the government of India placed in January 2021 when other countries began placing their orders in the summer of 2020? Why did our government export 6 crore vaccines between January and March 2021 while vaccinating only 3.5 crore Indians during the same period of time? The government of India owes the people of India answers. We have to ask them questions and they will have to answer to us. ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় 139 কোটি। কোউইন অ্যাপের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন 4,24,20,000 মানুষ। অর্থাৎ ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হয়েছে মাত্র 3.05% মানুষের। এবিপি আনন্দ।
ফেরা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করলো ইন্টারপোল। সিবিআই সূত্রে দাবি, এর আগেই কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয়ের সন্ধান পেতে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর হয়েছে। রেড কর্নার নোটিশ জারির ফলে বিদেশের কোনো বিমানবন্দরে বিনয় গেলেই সেই খবর পাবে সিবিআই। প্রায় 6 মাস ধরে বেপাত্তা কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। এই পরিস্থিতিতে তার সন্ধান পেতে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারি করার আবেদন করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সেই আবেদন মঞ্জুর করেছে। বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে তারা। এর ফলে কি হবে? সিবিআই সূত্রে খবর, রেড কর্নার নোটিশ জারি হওয়ায় বিনয় এখন বিদেশের কোনো বিমানবন্দরে ভিন দেশের পাসপোর্ট নিয়ে গেলেও সেই খবর ইন্টারপোলের মাধ্যমে সিবিআই পাবে। তাহলে বিনয় কোন দেশে আছেন তা জানতে পারবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের সন্দেহ, বিদেশের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন বিনয়। সিবিআই এর গোয়েন্দারা জানাচ্ছেন যে সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে কলকাতা ছেড়ে পালানোর পর বিনয় মিশ্রা দুবাইয়ে গিয়ে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে একবার লন্ডন এবং বাংলাদেশেও যায় সে। এখন তার বর্তমান অবস্থান কোথায় সেই ব্যাপারে সিবিআই এর কাছে কোনো সঠিক তথ্য নেই। গত মার্চে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির বসন্ত বিহার থেকে গ্রেফতার করে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে। পরে তাকে হেফাজতে নেয় সিবিআইও, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জামিন পান বিকাশ। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।